9 জুন 2018। পাহাড়ি অঞ্চলে বর্ষা কদিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। এই দুর্যোগ কবে থামবে কে জানে। রাস্তাঘাট স্বাভাবিকভাবেই শুনশান। এই দুর্যোগের মধ্যে বেরিয়ে দুজন পুলিশের অস্বাভাবিক মৃত্যু ঘটায় এই কদিন আর পুলিশ পেট্রোলিংও নেই। যদিও ঘটনাটা গোটা শহরে আলোড়ন ফেলে দিয়েছে, তবে কদমের পক্ষে ভালোই হয়েছে। নিশ্চিন্তে কাজ সেরে ফিরতে পারবে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে, তাই বাইকের গতি বাড়াতে পারছে না, না হলে অনেক আগেই গন্তব্যে পৌঁছে যেত। মাঝে মাঝেই বিদ্যুতের আলো তরোয়ালের ফলার মতো কালো আকাশের বুকে চিড়ে দিচ্ছে। আচমকা ব্রেক কষতে বাধ্য হলো সে। পিচ্ছিল রাস্তায় প্রায় উল্টে পড়ে যাচ্ছিল। যা হোক করে সামলালো। কন রে, ইস্তারা বীচ সড়ক পে খাড়ে কিউ হো? রেগে উঠে বলল কদম। কিন্তু রাস্তার মাঝে দাঁড়ানো দীর্ঘদেহী লোকটির কোনো ভাবান্তর হলো বলে মনে হয় না। হুড লাগানো কালো লংকোট পরা ব্যক্তিটির মুখটা অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না। হুডটাও অনেকটাই নামানো। গাড়িটা স্ট্যান্ড করে কদম তার মুখোমুখি গিয়ে দাঁড়ালো। ও জানে না রাত দুপুরে কার সাথে লাগতে এসছে। কদম কাছে আসতেই আগন্তুক তার মাথার হুডটা খুলে ফেলল। বাইকের হেডলাইটের আলোয় তার মুখের দিকে তাকিয়েই কদমের সারা শরীর দিয়ে আতঙ্কের শীতল স্রোত প্রবাহিত হল। রক্তশূন্য ফ্যাকাশে মুখ আর জ্বলন্ত দুটি অঙ্গারের মতো চোখ দেখে কয়েক মুহূর্ত কদম বাকশক্তি রহিত হয়ে গেল। তারপর অস্ফুটে তার মুখ দিয়ে শুধু একটা শব্দই নির্গত হল, পিটার। তার মন বলে উঠল পালাতে হবে, কিন্তু পালাবার উপক্রম করতেই দুটো হাত তার কানের দুপাশ চেপে ধরল। মুহূর্তের মধ্যে কদমের মুন্ডুটা উড়ে গিয়ে পড়ল তার বাইকের সিটে, আর মুন্ডহীন ধরটা ধপ করে একটা আওয়াজ করে পড়ে গেল রাস্তার ওপর। ঝমঝম করে বৃষ্টি নামল। বৃষ্টির জলের সাথে কদমের রক্তস্রোত মিলেমিশে হারিয়ে যেতে লাগল পাহাড়ি পথের বাঁকে। মধ্যরাতের আগন্তুক তার কাজ শেষ করে চলল পরবর্তী শিকারের উদ্দেশ্যে। পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা উঠে গেল জাগিয়া। বড় একটা পাথরের আড়ালে আশ্রয় খুঁজে নিল সে। রেনকোট চুইয়ে জল ঢুকে ভিজিয়ে দিচ্ছে তার জামা কাপড়। এ কদিন সে লুকিয়েছিল নিচের একটা পাহাড়ি গ্রামে। শহরে থাকাটা নিরাপদ মনে হয়নি তার। আজ
অনুভব করে। বাগানেই স্বল্প আলোয় অনুপ্রবেশকারীর চেহারা দেখেই চিৎকার করে উঠলেন সিরিল। কালো লং কোট পরিহিত আগন্তুক যে ইহজগতের বাসিন্দা তার বলার অপেক্ষা রাখে না। তার বুকে ছোট্ট একটা বুলেটের সাইজের গোল ফুটো। সিরিল কাঁপতে কাঁপতে বাগানের মাটিতে থেবড়ে বসে পড়লেন। তার অন্তিম প্রহরের দিকে যে ঘড়ির কাঁটা ছুটি চলেছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। ধীর পদক্ষেপে এগিয়ে আসছে সে। সিরিল ঈশ্বরের নাম নিয়ে অসহায় আত্মসমর্পণ করলেন মৃত্যুদূতের কাছে। রকি আর তার আশ্রয়দাত্রীর ছিন্ন বিচ্ছিন্ন দেহ দুটোর দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি খেলে গেল মধ্যরাতের আগন্তুকের মুখে। ১ জুলাই ২০১৮, রাত ১১টা। পাশে শুয়ে থাকা অরিনের দিকে তাকিয়ে নিশ্চিন্ত হল বৃতি। অরিন গভীর ঘুমে আচ্ছন্ন। এক ঘুমে রাত কাবার করেও। খুব তাকে নিয়ে ডাক্তার রায় হসপিটাল চালাতে খুব অসুবিধার সম্মুখীন হবেন। এখানকার হসপিটালটা তো খুবই ছোট, বেশি স্টাফও নেই। তাছাড়া হসপিটালের বড় ভরসা বর্ষিয়ান সিস্টার সিরিলের আকস্মিক মৃত্যু ঘটল। তার ওপর বৃতীয়র জিদ থেকে এক চুল নড়ল
বৃতি একটুও বুঝতে পারেনি। তুমি এখানে? কাঁপা কাঁপা গলায় বলল বৃতি। অরিনকে দেখে তার মুখটা সাদা বিবর্ণ হয়ে গেছে। তার দু চোখে বিস্ময়ের আড়ালে ভয় উঁকি দিচ্ছে। অরিন্দা, তুমি ভুল বুঝছো আমাদের, সুদীপ বলে ওঠে। আমি তোমার সাথে কথা বলছি না, আই এম টকিং উইথ মাই ওয়াইফ, ফুঁসে ওঠে অরিন। বৃতির কানে যেন কিছুই ঢুকছে না। সে এক দৃষ্টিতে অরিনকে দেখছে। দূরে রাস্তার আলোটা ক্রমশ আবছা হয়ে এখানে পড়েছে। সেই প্রায় অন্ধকারের মধ্যেও অরিনের মুখটা যেন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। বৃতি হঠাৎ করে অরিনের কাছে ছুটে এসে দু হাতে ওর মুখটা ধরে কেঁদে ফেলল। তুমি এখানে এলে কেন? ও তোমাকে মেরে ফেলবে। সোনা, প্লিজ তুমি বাড়ি যাও, আমি কাজ শেষ করেই আসছি। হতবম্ব অরিন বৃতির কথা কিছু বুঝতে উঠতে পারছে না। নিজের রেডিয়াম লাগানো ঘড়িতে সময় দেখে উদ্বিগ্ন সুদীপ বলে উঠল, 12টা বাজতে চলল। বৃতি, তাড়াতাড়ি চল। অরিন্দা, তুমি বাড়ি গিয়ে দরজা জানালা সব বন্ধ করে থাকবে, যাও। আমরা ফিরে গিয়ে সব বলবো। প্লিজ অরিন্দা, কথা শোনো। সোনা, প্লিজ তুমি বাড়ি যাও, আমি তোমার কিচ্ছু হতে দেব না। শক্ত করে অরিনকে জড়িয়ে ধরে বলল বৃতি। তাড়াতাড়ি চল বৃতি, সময় নেই আর। ওরা চলে যাবার উদ্যোগ করতেই অরিন বৃতির হাতটা টেনে ধরল। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি বলছো তোমরা? আমাকে খুলে বলো সব, না হলে তোমায় আমি কোথাও যেতে দেব না। বললে তো তুমি বিশ্বাস করবে না, অসহায় কণ্ঠে বলে বৃতি। না, আমি শুনতে চাই, কে আমাকে মারবে? গ্যাংস্টার পিটার ডিসুজার পিশাচ। আর ইউ ম্যাড? জানতাম তুমি এটাই বলবে। ভেবে দেখো তো, কারা কারা খুন হয়েছে। ইন্সপেক্টর রাও যে পিটারকে গুলি করেছিল, টিটু তার সঙ্গেই ছিল। পিটারের দলের বিশ্বাসঘাতক কদম যে পিটারকে ধরিয়ে দিয়েছিল। পুলিশের সোর্স জাগিয়া যে পিটারের বিরুদ্ধে ইনফরমেশন জোগাড় করেছিল। সব শেষে সিরিল আন্টি। তুমিই বলেছিলে সেই বৃষ্টির রাতে হসপিটালে শুধু তুমি আর সিরিল আন্টি ছিলে যখন গুলিবিদ্ধ পিটারকে আনা হয়। তোমার কাছেই শোনা পিটারের বউ রেবেকার অভিযোগ ছিল পুলিশের নির্দেশে তোমরা পিটারকে না বাঁচিয়ে মেরে ফেলেছ। রেবেকা যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে রীতিমতো চর্চা করে সেটা এ শহরের সবাই কম বেশি জানে। প্রতিটা খুন কিভাবে হয়েছে ভেবে দেখো। দে আর ব্রুটালি মার্ডার্ড। সিরিল আন্টির মৃত্যুর খবরটা পাওয়ার পরই আমি প্রমাদ গুনি। 5 দিন অন্তর খুনগুলো হচ্ছিল। আমি নিশ্চিত ছিলাম এরপর তোমার পালা, তাই জোর করে কলকাতা পালিয়ে গেলাম তোমাকে নিয়ে। তুমি বা তোমার বাবা মা মনায় আসে আমি গ্যাংস্টারের বউ, আমার নিশানা অব্যর্থ। বহু লোককে শুইয়েছি আমি, কিন্তু আমি চাই পিটার নিজে তার মৃত্যুর প্রতিশোধ নিক। তুমি অনেক দিন বেশি বেঁচে গেলে। পিটারকে প্রতি রাতে জাগিয়ে তোলার মতো শক্তি আমার নেই বলে তুমি এখনো বেঁচে আছো, হিসহিসিয়ে বলল রেবেকা। বৃতি, তোমরা পালাও। না, তোমাকে ছেড়ে আমি যাব না। জলের মধ্যে বসেই অরিনকে আঁকড়ে ধরল বৃতি। পিশাচরূপী পিটার একদম কাছাকাছি চলে এসেছে। একটা বিভৎস পচা গন্ধ ছড়িয়ে গেছে বাতাসে। সুদীপ অরিনকে টেনে হিচড়ে দাঁড় করালো, কিন্তু পালাবার পথ বন্ধ। ওদিকে রেবেকা দাঁড়িয়ে আছে উদ্যত পিস্তল হাতে। অরিন আশা ছেড়েই দিয়েছে। আজ এই শয়তানের হাতে তাদের পরাজয় নিশ্চিত। পিটারের সুচালো নখগুলো আস্তে আস্তে বসছে অরিনের গলায়। বৃতির চিৎকার আর রেবেকার অট্টহাস্য হিমেল হাওয়ার সাথে মিশে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসছে। উপায়ান্তর না দেখে সুদীপ একটা ঘুষি চালালো পিটারের চোয়াল লক্ষ্য করে।
কিন্তু বিধাতা হয়তো আজ অন্য পথ ধরেছেন। পিটার রক্তচক্ষু মেলে সুদীপকে দেখল। একটা অদৃশ্য শক্তি সুদীপকে প্রায় 10 হাত দূরে ছিটকে ফেলল। অরিনের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার নামছে। পিটারের অপার্থিব চিৎকারে কেঁপে উঠল আকাশ বাতাস। অরিনের গলা ছেড়ে দিয়ে সে টলটলে সরে গেল। সুদীপ ওর পকেট থেকে একটা শিশি বের করে কি একটা তরল ছুঁয়ে দিয়েছে পিটারের গায়ে। এই মন্ত্রপুত জলটা 12টা বাজার আগেই পিটারের কবরে ছড়ানোর কথা ছিল, কিন্তু যেমন হলো রেবেকার। ওর ক্ষমতা যেই ব্যর্থ হলো, অমনি সেই ক্ষমতার ভারেই ও নিঃশেষ হয়ে গেল। জানালা দিয়ে রোদ এসে ঘরের মেঝেতে আলপনা আঁকছে। দুর্যোগ থেমে পাহাড়ের কোলে আজ নতুন সূর্য। গভীর রাতের আগন্তুকের আতঙ্ক কাটিয়ে শহর আবার প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে।